আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৬৫। লেখিকা ডায়না ইমরোজ লাকি। আহির ও মীর গভীর রাত করে বাড়ি ফিরে। মীর যেতে যেতে ভয় পাচ্ছিল শালুক এর জন্য। মীর এত গভীর রাতেও বাড়ির বাইরে ছিল, জানতে পারলে ভীষণ চেঁচাবেন। কিন্তু সৌভাগ্যক্রমে শালুক সজাগ ছিলেন না তখন। সদর দরজা খুলে দিয়েছিল বুলবুল। মীরকে বুলবুল হুমকিও দিয়েছিল, আপনি রাত করে বাড়ি ফিরেছেন, মালকিনকে বলে দেব। মীর জবাবে বলেছিল, তোর টাকা চাই, তাই তো, কত টাকা লাগবে বল। এরপর বুলবুল টাকা চায়। মীর পরে দিবে বলে তখন ওর মুখ বন্ধ করে। ঘড়ির কাঁটা এখন ঠিক ৩টে এসে থেমেছে। আহির মুখ গম্ভীর করে বসে আছে বারান্দায়। বারান্দার গ্রিল থেকে শো শো করে বাতাস ঢুকছে। শীতল বাতাসে আহিরের শরীর কাঁটা দিয়ে উঠছে। তবু সেখানেই বসে আছে। গৌরী ওরফে জেসিয়া সারওয়ারি মেয়েটিকে সে ভীষণ রকমভাবে ভালোবাসে। আজ সাহস করে বলেই দিয়েছে তার ভালোবাসার কথা, কিন্তু বিপরীতে তাকে প্রত্যাখ্যান করেছে। আহিরের চোখে জল জমে। কখনো সে অল্পতে কাঁদেনি, আজ কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। গৌরী তার হবে না, তাকে পাবে না, ভাবতেই তার কষ্ট হচ্ছে। ইজি চেয়ারে বসে মাথা হেলিয়ে রেখেছে, দৃষ্টি তার উপরের দিকে। একটু পর পর দীর্ঘ নিঃশ্বাস আসছে। মনস্থির করে আগামীকাল গৌরীর সাথে শেষ আরও কিছু কথা বলবে, বোঝানোর চেষ্টা করবে। যদি গৌরী তার প্রস্তাবে রাজি হয়, তবে সে তার মা বাবাকে নিয়ে আসবে। তাদের দোয়া নিয়ে তবেই গৌরীকে ঘরের বউ করবে। আহির তার মা বাবার একমাত্র সন্তান। তার আবদার ফেলবেন না তার মা বাবা। আহির নিশ্চিত। আহির ইজি চেয়ারে দোল খেতে খেতে ঘুমিয়ে যায়। ঘুমের ঘোরে মিষ্টি একটা স্বপ্ন দেখা দেয়া। গৌরীর কাছে গিয়ে আবারও তাকে বোঝাচ্ছে। তবে আজ গৌরীর মুখে উজ্জ্বল হাসি। আহিরের হাতে একটা ফুল। আহির বলল, গো, আমার প্রস্তাব গ্রহণ করো। কথা দিলাম এই তোমাকে ছুঁয়ে কখনো আমার অন্তরের তোমার জায়গাটায় পরিবর্তন আসবে না। আমার ভালোবাসা ক্রমশ বাড়বে, কমবে না। দরকার হয় তোমার জন্য জীবন দেব, তবু তোমার জীবনটা নষ্ট হতে দেব না। ঘি বলে গৌরীর দিকে ফুলটা এগিয়ে দিল। গৌরী কাপা হাতে ফুলটি নিল। আশেপাশে তাকাল বারে বারে। না, কেউ নেই। তার মাথা নিচু। আহির ঝুঁকে বলল, কিছু তো অন্তত বলো। গৌরী গোলাপ ফুলের মতো ফোলা ফোলা ঠোঁটে হাসি আঁকে। তার নিখুঁত হাসি আহির দেখল। নিখুঁত চোখ, নিখুঁত নাক, ভ্রু, সবকিছু মিলে যেন গৌরীর সৌন্দর্য সূর্যের মতোই চিকচিক করছে। গৌরী পিঠ ঘুরে তাকিয়ে বলল, আপনার মা বাবাকে নিয়ে আসবেন, আমি অপেক্ষা করব। বলে গৌরী ছুটে যায় বাড়ির দিকে। আহির তার জবাবে খুশিতে আপ্লুত হয়ে উঠল। ঘুমটা আচমকা ভেঙে গেল। মীর আশাতে এসেই আহিরকে ডাকা শুরু করেছে। আহির চোখ মেলে তাকাল। স্বপ্নের কথাটা মনে পড়ে। যদি সত্যিই গৌরী রাজি হয়ে যেত। আফসোস এর সাথে ভাবছে। মীর তার পাশে বসে বলল, এখনো ঘুমোসনি কেন? কি ভাবতেছিলিস? ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না। তুই ঘুমোসনি কেন? মীর নির্বিকার কণ্ঠে বলল, ঘুমের চেষ্টা করেছিলাম, ঘুম আসছে না। আমারও কিছু ভালো লাগছে না। কখনো এরকম অনুভূতি হয় না, আজ হচ্ছে। এতক্ষণ ছাদে বসে কাবির হোসেন এর সাথে কথা বলছিলাম। বেশ মজার মানুষ উনি। গি যা, এখন ঘুমা, আগামীকাল কথা হবে। গি আগামীকাল কেন? এখনই যত খুশি বলে নেই। আগামীকাল বেঁচে থাকব, তার কোনো নিশ্চয়তা নেই। বেঁচে থাকার নিশ্চয়তা যখন নেই, তখন ভালো পথে ফিরে আইগু। পথ তো ভালোই হয়, খারাপ কোথায়? বল মীর সিগারেট ধরাল ঠোঁটের মাঝে রেখে একটা টান দিয়ে বলল, তুই ঘুমিয়ে যা, নয়তো শোক পালন কর। আমি আসছি বলে উঠে গেল। আহিরের ঘর থেকে বেরিয়ে হাঁটল মায়ের ঘরের উদ্দেশ্য। রাফিদ রাত ৮টার পরেই ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে সে অনেক খেটেছে, ক্লান্ত শরীর। মীর তখন ডাকলেও ওঠেনি। আহির যেন মর্মাহত হয়ে পড়ে আছে। মীর এর মনটা উদাস হয়ে আছে, কিছু ভালো লাগছে না। শুধু ভাবছে কি যেন কি হবে। মনটা আপাতত সর্বপরিষ্কার করতে হবে। মায়ের উল্টোপাল্টা কথা শুনলে নিশ্চয়ই মন ভালো হবে ভেবে তার ঘরের দিকেই এগোচ্ছে। যেতে যেতে পথে দেখা হয় বুলবুলের সাথে। মধ্যরাতে জল খাওয়ার অভ্যাসটা ওর আজও যায়নি।
তখন জল খেতে উঠে দেখে জগে জল নেই। জল নিতে নিচে রওনা হতেই মীরের সামনে থমকে দাঁড়ায়। মীরও দাঁড়িয়ে যায়। তাদের প্রথমে চোখে চোখে কথা হয়। বুলবুল মীরের পথ ধরে সামনে তাকাল। সামনে মায়ের ঘর। তার ঘরে যাচ্ছে বুঝে প্রশ্ন করল, আবার কি মতলব আপনার? মীর যেন বুলবুল এর প্রশ্নে ক্লান্তি অনুভব করল। শরীরের ভাঁজ ভেঙে বলল, ম্যাচ খেলতে যাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন? কিন্তু একদিনে এতবার? তোর সমস্যা? না। আমি কি আসব? আমার গোলকিপারের দরকার নেই। আমি একাই সবই বলে মীর বুলবুলকে ছেড়ে এগোল। মীর মায়ের ঘরের সামনে এসে থামে। হাতের সিগারেট ফেলে দেয় মেঝেতে। পা দিয়ে পিষে ফেল। মায়ের ঘরের দরজা খোলা। ভেতরের বাতি নেভানো। কয়েকটি মোমবাতি জ্বালিয়ে রাখা। সে ধীরস্থির পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল। মোমবাতির আলো ঘরটা মৃদু আলোকিত। মীরের দুচোখ মায়কে খুঁজছে। বিছানায় তাকায়। কম্বল জট করা। নিশ্চয়ই ঘুমাচ্ছে। মীর বিছানার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। মায়ের পাশে বসে। মায়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মীর তা দেখে বলল, ও আজ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছ? আগে তো কখনো ঘুমাওনি। থেমে আবার বলল, এটা আমি কি বলছি? আমি কি কখনো তোমার সাথে রাতে থেকেছি যে জানব? আজকাল না, আমি বোকা বোকা কথা বলছি। যাক কে ছাড়ো শেষ। তুমি হঠাৎ এভাবে ঘুমাচ্ছ, খুব ঠান্ডা লাগছে? নাকি লুকিয়ে লুকিয়ে কান্না করছ? নতুবা ভূতের ভয়ে কম্বল মুড়ি দিয়েছ? তুমি নিশ্চয়ই আমার কথা শুনছ। তবু চুপ করে আছো এই পর্যন্ত বলে মীর থামে। কম্বলটা নড়ে উঠল। মীর বলল, তুমি নড়ছ? তার মানে তোমার ঘুম নেই চোখে? ঘাপটি মেরে আছো আমার ভয়ে? ভয় নেই, উঠতে পারো। কিছু করব না। এখন অসভ্যর ব্যাখ্যা বুঝাতে ইচ্ছে করছে না। শরীরে শক্তি নেই কি? মীর দেখল মায়া উঠছে না। পুনরায় কম্বল নড়ল। মীর এবার একটু বিরক্ত হল। মায়াকে যেভাবে হোক উঠাতে হবে। কিভাবে উঠাবে ভেবে মীর হুট করে মায়ের শরীরের উপর উঠে দুপা দুদিকে নিয়ে হাঁটুতে ভর দিয়ে মায়ের উপর দূরত্ব বজায় রেখে বসে। এরপর মায়ের দিকে আর একটু ঝুঁকে বলল, এই মেয়ে, আমি তোমার উপরে দরজা লাগিয়ে দিয়েছি। যদি তোমার উপর আক্রমণ করে বসি, ভয় পাচ্ছ না? কম্বলের নিচ থেকে কোনো সাড়া শব্দ এল না। মীর এবার কিছুটা তীর্যক কণ্ঠে বলল, এই মেয়ে ওঠ, নয় ঝাঁপিয়ে পড়লাম। কথাটা শেষ করতে না করতেই কম্বলটা মুখের উপর সরিয়ে ফেললেন জয়ন্তন বেগম। মীর জয়ন্তন বেগমকে দেখে হকচকিয়ে উঠল। ছিটকে দূরে সরে যায়। বেখেয়ালিভাবে মীর খাট থেকেই পড়ে যায়। থতমত খেয়ে বলল, উ দাদু তুমি বলে মীর ঢোক গিল। জয়ন্তন বেগম শোয়া থেকে উঠে বসে মীর এর দিকে চেয়ে বলল, কখন থেইকা আমি তোর উল্টোপাল্টা কথা হুনতাসি? কি সব নোংরা নোংরা কথা? দাঁড়া, তোরে দেখাইতেছি মজা। বলে জয়ন্তন বেগম খাট থেকে নেমে তার ছড়িটা হাতে নিয়ে মীরকে পেটাতে শুরু করল। পেটাতে পেটাতে বললেন, কি তোর খুব শখ আমার উপরে ঝাঁপাই পড়নের? নিজের শক্তি দেখাইবার আইছ? ছিক গু। মীর জয়ন্তনকে আটকাতে চাইল। বলল, আরে দাদু, আগে আমার কথা শোনো। আমি তোমার উপর শক্তি কেন দেখাব? তোমার নাতনির উপর দেখাতে এসেছিলাম। তুমি ওর ঘরে, আমি কিভাবে জানব? তুই কি করে জানবি মানে? এই মাঝ রাইতে তুই ওর ঘরে কেন? মীর জয়ন্তন এর ছড়িটা টেনে নিয়ে দাঁড়িয়ে গেল। বলল, অনেক মেরেছ, এখন শোনো। আমাকেও অসভ্য বলেছিল, তাই প্রতিশোধ নিতে এসেছিলাম। কিন্তু এসে আমি নিজেই বলির পাঠা হয়ে গেছি গু। জয়ন্তন বেগম সোজা হয়ে দাঁড়ান। ঘরের আলো জ্বালান। বললেন, আর একটু হইলে তো তুই আমার শিল্লে ভর দিতি। তোরে বিদেশে এই শিক্ষা দিছে? হতচ্ছাড়া শিক্ষা অনেক পাইছি, কিন্তু কেউ আমারে অসভ্য কয় নাই। আইস তুমি আমারে কইলা। আমার কষ্টে কান্না করতে মন চাইতেছে বলে থামে মীর। মীর এর মুখে আঞ্চলিক ভাষা শুনে জয়ন্তন কিছুটা অবাক হলেন। চোখ ছোট করে মীর এর দিকে তাকিয়ে রইলেন। মীর ছড়ির দিকে চেয়ে এতক্ষণ কথা বলছিল। জয়ন্তনকে চুপচাপ দেখে চোখ তুলে তার দিকে তাকাল। নিজের বলা আঞ্চলিক ভাষার কথাগুলো তার কানের কাছে ভেসে উঠল। বিটবিট করে বলল, আমি কি বললাম? কি ভাষায় কথা বললাম? তোর মাথাটা গেছে নাকি? বুড়ি, তোমার জন্য আমার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে কথা বলতে হলে আগে শুদ্ধ ভাষা শিখে এসো। আহা, আমার কালাচান নাতি, উনার লগে কথা কইতে আমার বয়েই গেছে। এই ঘরতন বাইরাগ। মীর ছড়িটা জয়ন্তন এর দিকে এগিয়ে দিয়ে বলল, যেতেই এসেছি, থাকতে নয়।
বিশেষ করে তোমার মতন বুড়ির সাথে গু। তোর থেইকা ভালোই আছি। তুই হাতে দেছো সাপের মতন কি সব, তার লগে ঝাঁকানাকা প্যান্ট, মাথার চুল গুলা ভেড়ার মতো, চোখ দুইটা বিড়ালের মতন, তারপরও তো তোরে আমার লগে মানায় না। বাদরের মতন লাগতেছে গি। মীর ভেংচি কেটে বলল, উমুমো তোমার সাথে মানাতেও চাই না, আমার ভার সহ্য করতে পারবে না গু। এতটুকু বলতেই জয়ন্তন পুনরায় ছড়ি দিয়ে মীরকে মার শুরু করলেন। বললেন, ঘর থেইকা বাইর হ। মুখে কিছু আটকায় না মীর আর কিছু না বলে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়। জয়ন্তন ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। মীর হাঁটুর উপর হাত রেখে তাতে নিজের ভর রেখে দম ছাড়ল। লক্ষ্য করল তার পেছনে কেউ। ঘুরে তাকাল। বুলবুল জগ হাতে দাঁড়িয়ে আছে। মীর তাকাতে তার এর দিকে এগিয়ে আসল। মীর নিঃশ্বাস ছেড়ে বলল, তুই আজও এখানে? আপনি বললেন না আজ ম্যাচ খেলবেন, তাই আগে থেকেই জল নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি খুব হাঁপাচ্ছেন। নিন জল খান। ও বুলবুল জলের জগটা এগিয়ে দিল। মীর কটমট চোখে ওর দিকে তাকাল। মীর জলটা খেয়ে ফেল। বুলবুল বল, ও খেলায় কে জিতল? মীর কিছুক্ষণ আগে অপমানিত হয়েছে। তার দাদির কাছে ধরা খেয়েছে। বুলবুলকে বলতে চাইছে না, কিন্তু আন্দাজ করতে পারছে বুলবুল সব শুনেছে। তবু নিজের মনোভাব ধরে রাখার চেষ্টা করে বল, কে জিতবে? ওই বুড়ি জিতেছে। এটা ব্যাপার না গি। বুড়ি মানে ম্যাচ খেলা হলো না? মীর মাথা নাড়াল না। বুলবুল জগটা মীর এর হাত থেকে নিয়ে বলল, তাহলে জল খেয়ে কি করলেন? শুধু শুধু জলটা শেষ করলেন। ধরা খেয়েছেন আপনার দাদির কাছে? মীর নিশ্চুপ ভঙ্গিতে মাথা আওড়াল। হ্যাঁ গো। বুলবুল সশব্দে হেসে উঠল। হাসির সময়টা দীর্ঘ হয়। মীর এর শরীর জ্বলে উঠল ওর হাসি দেখে। বুলবুল হাসি থামিয়ে বেশ কৌতূহল ভঙ্গিতে বলল, আচ্ছা এই ম্যাচ খেলাটা কি? মানে এর আগে কোনোদিন শুনিনি এই নাম। মীর কোনো জবাব না দিয়ে বিরক্ত হয়ে হাঁটতে শুরু করল। বুলবুল তার পিছু নীল। পেছন থেকেই প্রশ্ন ছুটছে, কি বলুন না ম্যাচ খেলার মানে কি? মীর থম মেরে দাঁড়িয়ে বলল, থাইল্যান্ডে এক ধরনের খেলা হয়, ওটাকে ম্যাচ বলে গু। চলুন আমি আর আপনিও খেলি। আমি কখনো খেলিনি ঘু। বুলবুল এর মুখে কথাটি শুনে মীর কপাল চাপড়িয়ে ছাদের দিকে চলে যায়। ছাদে এখনো বসে আছে মায়া ও তৃষ্ণা। তৃষ্ণা রাত জাগতে চায়নি। মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে ছাদে বসে আছে। মায়ের ঘুম নেই আজ। রাত পোহালে বিয়ের তর্জমা। রাত শেষের দিকে শেফালি এসেছে। ওকেও মায়া বেশ কিছুক্ষণ আগে ডেকে এসেছিল। চা চেয়ে এসেছিল। মাথা ব্যথা করছে সেই কখন থেকে মায়ার। তখনই শেফালিকে ডেকে চা তৈরি করতে বলেছিল, আদা দিয়ে। শেফালি চা এনে দে মায়াকে। মায়া তাৎক্ষণিক চা খাবে না বলল। মন ওঠানামা করল। শেফালি তীব্র রেগে গেল। মাঝরাতে ওর ঘুম ভেঙেছে। তার উপর রাত করে চা করতে হয়েছে। এখন খাবে না বলছে। মায়া চোখের জল বিসর্জন দিচ্ছে। মীরকে তার মনের কথা সরাসরি বলবে কিনা ভাবছে। আত্মসম্মানবোধ এর কথা চিন্তা করে আবার নিজেকে গুটিয়ে নিচ্ছে। ভালোবাসা যেখানে সেখানে আত্মসম্মানবোধ আগে? মায়ের সত্তা তাকেই প্রশ্ন করল। জবাব যেন মিলছে না। শেফালি মায়ের দিকে এগিয়ে এল। চাটা খান। মাথা ব্যথা কমবে। না খাইলে আমার কষ্ট বৃথা যাইব গু। উফেকা ছাড় আমায়। তোর চা তুই খা গু। এখনো চা অনেক গরম। শেষবার জিগামু, খাইবেন না? শেষবার জিজ্ঞেস করবি সেটাও আবার বলেনিস। যা এখান থেকে। শেফালি বিদ্যুৎ গতিতে ছুটে চলল ছাদ থেকে নিচে। ছাদের দরজার কাছে এসেই মীর এর সাথে ধাক্কা খেয়ে শেফালি পড়ে যায় মেঝেতে। মীর ব্যস্ত পায়ে ছুটেই আসছিল। তখন জয়ন্তন এর সামনে লজ্জায় পড়েছিল। মেজাজ বিগড়ে আছে। সেই ক্রোধ যেন তার হাঁটার গতির উপর ছিল। শেফালি পায়ে ব্যথায় কুকিয়ে উঠল। ওর মা বলে চেঁচিয়ে ওঠা শব্দে মায়া ও তৃষ্ণা এগিয়ে আসে। মীর মাথায় হাত দিয়ে বলল, ও আজকে সকালে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম কে জানে। পরক্ষণেই মনে পড়ে আজ রাত শেষ পর্যায়ে। আগাম দিন ইতিমধ্যে হাজির। সে তো নির্ঘুম কাটিয়েছে। পুনরায় মীর মায়াকে শুনিয়ে শুনিয়ে বলল, ধাক্কা খেলাম তো খেলাম, অন্য কারো সাথে খেলে ভালো হতো। মায়া মীর এর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, এত রাতে এখানে কি? আর শেফালিকে ধাক্কা দিলেন কেন? আমি ওকে ধাক্কা কোথায় দিলাম, বরং ও এসে আমার গায়ে পড়েছে। শত হোক, আমার মতো সুদর্শন সুপুরুষকে সবারই মনে লাগে। ও না হয় একটু দেহে লাগাতে চেয়েছে গি।
আপনি খুব বাজে গু। লেখা আছে কোথাও? আপনার সারা শরীরেই লেখা। শুনে মীর পরনের জ্যাকেট খুলতে চাইল। বলল, ও তাহলে কাপড় খুলে দেখাচ্ছি গু। ঠিক। চলে যান এখান থেকে। আপনার জন্য কোনো শান্তি পাচ্ছি না গি। তোমাকে চির শান্তি দিতেই এসেছিলাম, কিন্তু ঘুরে ফিরে শয়তান এর সাথে দেখা হয়েছে গু। মায়া ঠোঁট চেপে হেসে বলল, দাদুর সাথে নিশ্চয়ই দেখা হয়েছে। আমার ঘরে গিয়েছিলেন। আমাকে বলা কথাগুলো উনাকে বলেছেন। উনি আপনাকে নিশ্চয়ই লাঠিপেটা করেছে। মায়া এক শ্বাসে কথাগুলো বলল খুব উৎফুল্লের সাথে। বলা শেষে হেসে উঠল। অট্ট হাসিতে তলিয়ে গেল সে। মীর মায়ের মুগ্ধকর হাসি দেখছে নেশা ভরা চোখ জোড়া নিয়ে। এসেছিল মায়াকে ধমকাবে বলে, কিন্তু তার মসৃণ স্নিগ্ধ হাসিতে তার রাগ গলে গেল মোমের মতন। তার ঠোঁটে এক চিলতে হাসি ভেসে উঠল। মায়া হাসিমাখা মুখটি একদিকে সরিয়ে নিল। মীর ঘাট কাত করে সেদিক পানে চেয়ে দেখছে। মীর দুঠোঁট শুরু করে শ্বাস ছেড়ে বলল, মায়াবতীভাবে হেসো না। তোমার আগুন মাখা হাসিতে যেন হৃদয় গলে যায় উ। মায়া হাসি থামিয়ে দিল। মীর এর দিকে তাকাল। মীর তাৎক্ষণিক নিজের বক্তব্য ঘুরিয়ে ফেলতে চাইল। এটা তোমাকে বলিনি। একজন লেখিকার কথা গি। শেফালি ও তৃষ্ণা ছাদ থেকে চলে যায়। মায়া চিলেকোঠার পাশে এসে দাঁড়াল আলগোছে দেয়ালের সাথে। মীর তার সামনে পায়চারি করল কিছুক্ষণ। এরপর সেও দুহাত সম্মুখে রেখে দেয়ালের সাথে মায়ের পাশেই দাঁড়াল। মায়া তার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলল, ও আমার হাসির প্রশংসা করেছিলেন? একদমই না। আমি মীর কোনোদিন মেয়েদের প্রশংসা করি না গিয়ে। তবে একজন আছে যে আমার অনেক পছন্দ করে। কি? কে সে? আছে, মাস্টারের বড় ছেলে। আমাকে অনেক পছন্দ করে, কিন্তু কোনোদিন আমার বাবার ভয়ে বলতে পারেনি। হয়তো আমার বিয়ে হয়ে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে। একদিন তো আমার হাত পর্যন্ত ধরেছিল। আমার হাত নাকি খুব নরম, সেটাও বলেছিল ও। মীর ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ তাকিয়েছিল। মায়া লক্ষ্য করল মীর এর অভিব্যক্তি। মনে হচ্ছে সে কোনো কারণে রেগে গেছে হঠাৎ। রাগে জ্বলছে। সেই তাপ মায়া পাচ্ছে। তার কারণটা ঠিক আন্দাজ করতে পারল না মায়া। তবু আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়ে, কি আপনি রেগে আছেন মনে হচ্ছে? কোথায়? না তো ই বলে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটার চেষ্টা করছে। মায়া প্রসঙ্গ বদলে বলল, তখন নিশ্চয়ই দাদুর মার খেয়েছেন। তুমি মার খাইয়েছ, এর শোধ আমি তুলব। অপেক্ষায় রইলাম। আমিও অপেক্ষায় আছি সেই উত্তম সময়ের ই বলে ঠোঁট বাঁকিয়ে হাসে মায়া। তার হাসির কারণ মীর মার খেয়েছে বলে। মীর তার সামনে গিয়ে বলল, খুব মজা পাচ্ছ তাই না? কণ্ঠে যেন মীরের সুর মাখা। মায়া কিছু না বলে পুনরায় বলল, সত্যিই হাসি পাচ্ছে। মীর বাঘ হান্তান কত কি বলেছিলেন, থেমে আবারও হাসে মায়া। মীর তাকিয়ে আছে বিনা পলকে। মায়া মীর দৃষ্টি লক্ষ্য করে বলল, ও ওভাবে কি দেখছেন? তোমাকে যতই দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে। তবু দেখার তৃষ্ণা যেন মিটে না গি। মন্তব্য চাই, গঠনমূলক। পরবর্তী ধামাকা অপেক্ষা করছে। আশা করি কেউ নিরাশ হবে না।